একটা বিষয়ে আমি একটু প্রথমে জানতে চাইবো, যে সেটি হলো আপনি সম্প্রতি ইনকিলাব পত্রিকার ডিজিটাল ভার্সনে একটা ভিডিও সাক্ষাৎকারে এবং অন্য আরেক জায়গায় কিছু রিটায়ার্ড অফিসারদেরকে অ্যাড্রেস করার সময় আপনি শেখ হাসিনার পতনে জেনারেল মানে সেনাবাহিনীর জোরালো ভূমিকার কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানে গতকাল জনাব ফরহাদ মাদর এসেছিলেন, তিনিও আসলে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে তার মতামত তিনি রেখেছেন। আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ অন্তত দুটি নির্বাচন, আমরা তিনটি আসলে 14, 18, 24 এই তিনটি নির্বাচন যখন করলো, তখন সেনাবাহিনী তার আজকের ভূমিকা অর্থাৎ 2024-এর ভূমিকা কেন পালন করলো না? এখানে পার্থক্যটা কি জেনারেল ওয়াকারুজ্জামান? আপনার বিবেচনা একটু শুনতে চাইব। যে মানে ধন্যবাদ খালেদ ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক যারা দেখছেন সবাইকে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রশ্নটা কোয়াইট পার্টিনেন্ট, কেননা তিনটে ইলেকশন একতরফা হয়েছে এবং কোনো ইলেকশনেই কিন্তু ভার্চুয়ালি এটা ওয়ান সাইড ইলেকশন হয়েছে, এবং তখন কেউই কিন্তু প্রশ্ন করেনি ওয়াই ইট ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এখন ইনক্লুসিভ কথা বলছে, কিন্তু সেই সময় কোনো বাংলাদেশ এবং বিদেশে কেউই কিন্তু এই প্রশ্নটা খুব শক্তভাবে তুলে নেয়। যদি শক্তভাবে তুলতো তাহলে আমাদের এই অবস্থায় আমরা হয়তো দাঁড়াতাম না। তবে হ্যাঁ, বলেছেন সেই দিন কেন এটা ব্যতিক্রম ঘটল, এটা নানা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে পুরো বাংলাদেশ ফর লাস্ট 16 ইয়ার্স যেইভাবে একদলীয় ফ্যাসিস্ট শাসন চলেছে, এতে কিন্তু সবাই অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে চলে গেছে, হতাশায় পরিণত হয়েছিল এবং মনে হচ্ছিল যে আমাদের হয়তো এই নিয়েই বেঁচে থাকতে হবে। তবে একটা ভরসা সবার মনেই ছিল যে ইটস এ ম্যাটার অফ টাইম, টুডে অর টুমরো। পৃথিবীতে কোথাও ফ্যাসিস্ট রেজিম কিন্তু চিরস্থায়ী ছিলেন না। তো আমরাও সেই একটি দিনেরই প্রত্যাশা করছিলাম। তবে এই জুলাই আন্দোলন সেই স্পার্ক প্লাগটা তারাই কিন্তু ইনিশিয়েট করেছে, এবং তাই এই আন্দোলনটা এক পর্যায়ে কিন্তু এটা থেমে যাচ্ছিল। কিন্তু কিছু বচন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওটাই কিন্তু আবার সেই সুপ্ত আগুনকে আবার পেট্রোল ঢালা মতন এটা আবার একটা বিরাট আন্দোলনে পরিণত করলো। সেই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোপাক্ষী করা হচ্ছিল। আপনারা জানেন 3, 4 এবং 5 এই তিনটা দিন ওয়াজ ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স এই তিনটা দিনই কিন্তু এই পুরা জিনিসটার পুরা যে ঘটনাটা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করি, এটা কিন্তু সরকারের হাত থেকে ফসকে গেছে। এবং এখানে কিন্তু আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসাররাও কিন্তু এতে তাদেরও এখানে কন্ট্রিবিউশন ছিল, এবং নট অনলি রিটায়ার্ড অফিসার, তাদের পরিবারবর্গও কিন্তু রাস্তায় নেমেছিল। এই যে রিটায়ার্ড অফিসার নাম হলো, এটা কিন্তু হ্যাড এ ইমেন্ডাস ইম্প্যাক্ট অন দোজ যারা আর্মিতে যারা চাকরি করছে, তারাও তো একই সমগোষ্ঠী। আমাদের অনেক অফিসারের ছেলেপেলে কিন্তু সেনাবাহিনীতে আছে। জুনিয়র লর্ড যারা ছিল, হ্যাঁ একটা ফ্যাসিস্ট রেজিম উপরের লেভেলে কিছুদেরকে হয়তো বশ করতে পারে, কিন্তু একটা সংগঠন যাদের ট্রেনিং এর মূল মন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা, দ্য মিলিটারি একাডেমিজ অ্যান্ড সেন্টার্স ফর দ্য সোলজার্স ট্রেনিং, এদের বেসিক ট্রেনিং হচ্ছে কিন্তু টু মেক সামবডি আ প্যাট্রিয়ট, দেশকে ভালোবাসা। যারা দেশকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম জগদ্দল পাথর মতন বসে থাকতে পারবে ইনফিনিটি, ইট ইজ ইম্পসিবল। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, এবং এই মুহূর্তেই কিন্তু আমাদের রিটায়ার্ড অফিসার এবং তাদের পরিবারবর্গ যেই পদক্ষেপটা নিয়েছিল, এটা কিন্তু সেনাবাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এবং আমি মনে করি সময় উপযোগী সেনাপ্রধান সেই ডিসিশনটা নিয়েছে, তা না হলে অনেক রক্তপাত হতো। আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য। জেনারেল আকবর, আমার মানে আপনি যেহেতু ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যানও বটে, মানে ভবিষ্যতের ইতিহাস হয়তো আপনাদের কথা কর্ম অনেক কিছুর মধ্যে দিয়েই লেখা হবে। এখন একজন সেনাপ্রধান তিনি সরকার প্রধানের কাছে আনুগত্যের শপথ নিলেন, সরকার প্রধান তাকে একটা কাজের মধ্যে ডাকছেন, সেই কাজটা তিনি না করে, মানে কজ যাই থাক, তিনি যে বন্দুকের নল ঘুরিয়ে দিলেন, এইটা সেনাবাহিনীর ভিতরে বা ভবিষ্যতের সেনাপ্রধানদের যে কাজ বা কর্মে সেটা প্রভাব বিস্তার করবে কিনা?
আমরা এই সেনাপ্রধানকে আর বিশ্বাস করব কিনা যে সেনাপ্রধানের ওনার যখন কোনো একটা রাইটিয়াস ডিসিশন নিতে হবে, উনি তো সরকার প্রধানকে বলে আসবেন আমি আপনাকে প্রোটেক্ট করতেছি, তারপর উনি প্রোটেক্ট করবেন না, যেটাকে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়া বলা হচ্ছে। এইটা কি ঠিক আছে? মানে একজন সোলজারের পার্সপেক্টিভ থেকে হোয়াট ইজ ইউর টেক? মানে আপনি এটাকে কিভাবে রেট করতে চান যে এটা কিরকম হয়েছে কাজটা? আচ্ছা, কাজটা ভেরি মাচ কনস্টিটিউশনাল আমি বলবো। মিলিটারি স্ট্র্যাটেজির কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো এক্সটার্নাল থ্রেট আর একটা হচ্ছে ইন্টারনাল থ্রেট। এই কেসটা কিন্তু বিবেচনা করা হবে ইন্টারনাল থ্রেট কনসেপ্ট থেকেই। আমরা কিন্তু যখন ওথ নেই, আমরা ওথ নেই টু দ্য কনস্টিটিউশন। আপনি জানেন জয়েন্ট চিফস অফ স্টাফ অফ আমেরিকা উনি কি বলেছিলেন, উই ডোন্ট টেক ওথ ফর আ পার্সন, ফর আ কিং অর আ কুইন অর আ প্রেসিডেন্ট। আমরা কনস্টিটিউশনে কোথ নেই, সেই কনস্টিটিউশন হচ্ছে জনগণের কনস্টিটিউশন। তা আপনি এখন যদি একটা সরকার প্রধান অনৈতিক অর্ডার দেয়, আমাদের মিলিটারি ইজ ভেরি ক্লিয়ারলি স্পেলড আউট, ইউ আর নট বাউন্ড টু টেক অ্যান অর্ডার হুইচ ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল। সেটা এখন আমাকে যদি একটা সৈনিককে বলা হয় তুমি একে গুলি করো, হ্যাঁ, সে যদি শত্রু না হয়, সে আমাদের দেশের জনগণ, একজন সিটিজেন, তাকে যদি আমি অনৈতিকভাবে উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন আমি গুলি করি, আমার সিনিয়র অফিসার অর্ডার করলেও কিন্তু আমি দায়বদ্ধ থাকব কেন আমি এই ইনহিউম্যান কাজটা করলাম। এবং আমি মনে করি এটা যথাযথ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কনস্টিটিউশনের মাধ্যমেই এই কাজটা হয়েছে, এটা যুক্তিসঙ্গত। এটা না হলে ফ্যাসিস্ট রেজিম পৃথিবীর কোথাও থেকে উঠতে পারতো না। এবং পৃথিবীর সব ফ্যাসিস্ট রেজিম জন উত্থান সাথে সাথে সেনা সদস্যরা যখন এতে হাত মিলিয়েছে তখনই সাকসেসফুল হয়েছে। বিএনপি অনেক আন্দোলন করেছে, ওই একটা তো ফ্যাসিস্ট রেজিম পালিয়ে যায় নাই। আমি সবসময় একটা কথাই বলতাম, উত্তরপাড়া যেদিন আপনার সাথে একসাথে হবে, জনগণের সাথে এক হবে, সেই দিনই ফ্যাসিস্ট রেজিমের অবসান। সেটাই হয়েছে। এটা তো 24-এর ঘটনা, তো সেটা সাক্ষী। উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা এক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা কি আমাদের জন্য কোনো অশনি সংকেত কিনা? আপনি গুলি করার কথা আপনি বলতেছিলেন, আমি যতদূর জানি 19-20 তারিখেই তো সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কোনো লেথাল ওয়েপন এই বাচ্চাদের বিরুদ্ধে ইউজ করবে না, কাম হোয়াট মে। এবং এইটা করেই ওরা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য ওরা থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা যে রেজিমটা চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করলো, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এইটার ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তর কি দিবে? আমি এইটার সাথে আবার একটু যোগ করি। যোগটা হচ্ছে এরকম, আপনি কিন্তু রাইটলি বলছেন যে আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার, যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকে না, মানে আপনারা চাকরি বাকরিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন, শেষে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি, যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত, মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন। তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে? ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা, এইটার জবাব আসলে আমরা কি দেখব বা আপনি কি মনে করেন? শুনেন, আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না। আমার রিটায়ারমেন্ট হয়েছে 2006, 1 বছর এলপিআর। 2007 থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ, সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক, তার চাকরি নিয়ে সে খুবই বিপাকে পড়তো। সুতরাং আর্মির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সেনা প্রধানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল, স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না। আমি এইরকম পরিস্থিতিতে যখনই কোনো অফিসার আমার সাথে যোগাযোগ করছে, তো আমি তাদেরকে একটা কথাই বলতাম, দেখো তোমার চাকরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই ক্যানট বি আ কজ অফ ইউর টার্মিনেশন। এই দায়িত্ব, এই বোঝাটা আমি কখনো নিব না। এবং বলতে গেলে আপনি যদি বলেন, হ্যাঁ আমি কোনো কুচক্র করি নেই, সেনাবাহিনীকে আমি উস্কিয়েও দেই নেই। আমার এই 2008 সালে আমি বিএনপির সাথে ম্যাডামের আহ্বানে ওনার সাথে যোগ করি, ওখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যে আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে। তবে ন্যায়সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সব সময় আমি বলেছি, আমার চাকরি জীবনও সেটা করেছি। এবং আল্লাহর রহমতে সেনাবাহিনীর সবাই আমাকে সেই হিসাবে জানেন, যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট। এবং এখানে আমার চিফ যেটা দেখেছে ইট ওয়াজ কাকতলীয়,
হ্যাঁ, কিছু কিছু অফিসার হয়তো বিহাইন্ড দ্য সিন কাজ করে থাকতে পারে, কিন্তু আমার সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ ছিল না। আমি ওখানে ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে, সেই হিসাবে আমি গেছি। সেই 5 আগস্ট 10টা থেকেই কিন্তু আমার সেনাপ্রধানের সাথে ফার্স্ট ফেস টু ফেস ফার্স্ট মিটিং অ্যান্ড ফার্স্ট ডিসকাশন। তো এখানে আমি কখন উস্কালাম, কেউ বলতে পারবে না যে আমি বিহাইন্ড দ্য কু অর হেড অফ দ্য কু। আমার মনে হয় যে আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছি। আমরা একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সরকারের ভিতরে সরকারের একটা কথা আমরা শুনে আসছি, ক্ষমতার ভরকেন্দ্র নানা জায়গায়, সেই কথা সরকারের উপদেষ্টারাও বলতেছেন। সরকারের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ বলতেছেন, এই মানে অন রেকর্ড বলতেছে যে এটা একটা দুর্বল সরকার। এই যে দুর্বলতা বা ভরকেন্দ্র, এটা কখনো বলা হইতেছে যে সরকার বিএনপির সাথে বেশি সম্পৃক্ত, কখনো বলা হইতেছে সরকার জামাতের সাথে বেশি সম্পৃক্ত। আমি জামায়াতের একজন নেতা হিসেবে আপনার কাছে, মজলিসে শুরার সদস্য হিসেবে আপনার কাছে জানতে চাই যে জামায়াতে ইসলামী আসলে কার সাথে বেশি এখন সম্পর্ক বেশি বলে মনে করে, সরকার প্রধানের সাথে না সেনা প্রধানের সাথে? আমরা কিন্তু একটা দেখছি, আমাদের সেনা প্রধান যারা ওয়াকারুজ্জামান 5 তারিখের পরে সবাইকে আশ্চর্য করে দিয়ে প্রথম নামটি জামায়াতে ইসলামীর বলছিলেন, যার সাথে তিনি কথা বলতে চান। অনেকে বলছেন সেটা তার স্লিপ অফ টাং, অনেকে বলছেন যে না, এইটা উনি বিএনপিকে ব্যালেন্স করার জন্য এটা উনি করছেন। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানে আমি বাজার, এর কোনোটাই আমার মন্তব্য না, বাজারে কি কথা চালু আছে সেটা আমি আপনাকে বললাম। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ খালিদ ভাই, সাথে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর, আপনাকেও অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে ক্ষমতার ভর কেন্দ্রটা কোথায়, আসলে তো বাংলাদেশের সংবিধান এবং যে প্র্যাকটিস আমাদের রয়েছে, সেই জায়গায় যিনি ক্ষমতার ভর কেন্দ্র হওয়ার কথা বর্তমান ইয়েতে, তিনি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করেই তো ভর কেন্দ্র তৈরি হবে, এবং সেটা ডিপেন্ড করবে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ কিভাবে রাজনৈতিক দলগুলোকে ডিল করতেছেন তার উপরে। আর রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সেই উপদেষ্টা পরিষদ গঠনে প্রধান সেনাপ্রধান এবং প্রধান বিচারপতি, তারপরে রাষ্ট্রপতি সবাই ইনভলভ ছিলেন, রাষ্ট্রের সমস্ত উইং। তো সেই জায়গা থেকে সবাই মিলেই তো এই সরকারের শপথ হয়েছে। এখন একটা কথা শপথের ভিতরে আছে, রাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কেউ কোনো কাজ করবেন না। কখনো কখনো যদি এই জায়গা থেকে কেউ সরে যাইতে চায় অথবা ডাইনে বামে যেতে চায়, তাহলে পলিটিক্যাল পার্টি হিসেবে, একজন ওয়েল উইশার হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কেউ এটাকে ধরতেই পারে এবং বলতেই পারে যে না, এটা ঠিক হচ্ছে না। যেরকম বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন, লন্ডন বৈঠককে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু লন্ডনে বসে একটা দলের সাথে আলাদা করে প্রেস ব্রিফিংটাকে আমরা সাপোর্ট করি নাই। এটাকে বলা হয়েছে একটা ভর তৈরি হয়েছে, এটাও আপনি বলতে পারেন। তাহলে সরকার হয়তোবা নিজেদেরকে বারবার বলতে চাচ্ছেন যে দুর্বল সরকার, এবং আপনি দেখেছেন যে যখনই একটা ক্রাইসিস তৈরি হয়েছে তখন এই সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকতেছেন এবং ডাকার পরে তাদের সাথে আলাপ আলোচনা করছেন, আলাপ আলোচনা করে সেখানে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিচ্ছেন। আবার দেখবেন যে একবার উনি তো বললেন যে আমি থাকবো না, আমি চলে যাব, এরপরে রাজনৈতিক দলগুলো একের পর এক যে তাকে রিকোয়েস্ট করলেন যে হ্যাঁ আপনি থাকেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে এই ভর কেন্দ্রটা তৈরি হয়েছে। এখন বাংলাদেশের রাজনীতিতে এই অন্তর্বর্তী সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা মানে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। সেই জায়গায় যদি ওনারা কোনো অবস্থান বা কার্যক্রম দ্বারা কোনো দিকে ঝুঁকে পড়েন, সেটাই জনগণ বড় সন্দেহের চোখে দেখবে। আমি মনে করি যে সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার কি থাকবে, তাদের অবস্থান ঠিক রাখবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে, সত্য ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করবে। আরেকটা কথা আপনি বলেছেন যে সেনাপ্রধান যখন সরকার গঠনের আগে জামাত ইসলামীর আমিরের নাম বলেছেন, উনার ওই মুহূর্তে যার নাম সামনে আসছে উনি তার কথা বলেছেন, এটা ইন্টেনশনালি বলেছেন কি না বলেছেন এটা সেনাপ্রধান নিজেই বলতে পারবেন। কিন্তু ডক্টর আব্দুল মান্নান, মানে আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলতেছিলেন, কিন্তু
জামায়াতে ইসলামী এই সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে যতটা গুরুত্ব পাচ্ছে সেইটাকে কি আপনি প্রপোর্শনেট মনে করেন? আপনি কি মনে করেন যে জামায়াত আসলে সর্বশেষ যে হিসাব, সেই হিসাব মতে জামায়াত আসলে এতটা যেটাকে বলা হচ্ছে মানে মানে 32টা দল নিয়ে ধরেন রাজনৈতিক ঐক্যমত্যের কমিশনের একটা আলাপ হইতেছে, কিন্তু আমরা তো সেই 32টা দলের মধ্যে সবাইকে ইকুয়াল দেখতেছি না, কাউকে কাউকে মোর দেন ইকুয়াল দেখতেছি, মোর ইকুয়াল দেন আদার্স দেখতেছি। এই জামায়াতে ইসলামীকে এই মোর ইকুয়াল দেন আদার্সটা হওয়াটা ডিজার্ভ করে কিনা, নাকি জামায়াতে ইসলামীর সাথে যেহেতু সরকার প্রধান বা সেনা প্রধানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেইটা আপনাদের ক্ষমতার উৎস? না, আমি মনে করি সেটা না। এটা সুস্পষ্ট। আপনি সত্যের পক্ষে ন্যায় যদি বলেন, তাহলে এই ন্যায় বলার ক্ষেত্রে আপনি যদি স্টাবলিশ থাকেন, ইস্তেকামাত থাকেন, তাহলে আমি মনে করি সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় জায়গা। সেনা প্রধান বা অন্যরা এটা বড় জায়গা না। আমি মনে করি আমরা ন্যায় কথা বললে জনগণ এটাকে সাপোর্ট করবে, সেই জায়গা থেকে আমাদেরকে সরকার প্রধান বা অন্যরা এটা মানতে বাধ্য হবে। এটাই আমাদের স্ট্যান্ড। আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা পিআর নিয়ে যে স্ট্যান্ডটা নিচ্ছেন সেটা ন্যায়ভিত্তিক স্ট্যান্ড, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যেটা কথা আপনারা বলতেছেন এখন ইলেকশনের এই কয়েকটা সময় আগে এসে, এবং সেটা ক্ষেত্রে আপনারা প্রথমে উচ্চকক্ষের কথা বলা হইলো, পরে নিম্নকক্ষের কথাও বলা হইতেছে, এবং আপনারা বলতেছেন যে পিআর ছাড়া আপনারা ইলেকশন যাবেন না, সেটা ন্যায়ভিত্তিক স্ট্যান্ড মানে? হ্যাঁ, এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই। দেখেন, বাংলাদেশের যে এফপিটিপি যে সিস্টেমে যে নির্বাচনটা হয়, দীর্ঘ 54 বছরের ইতিহাসে এই নির্বাচন ব্যবস্থাটা অনেকটা বাংলাদেশের সকল মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এটা এক ধরনের ব্যর্থতার মানে এর বড় ধরনের ব্যর্থতা দেখা যায়, যার কারণে আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে বড় সংকট তৈরি হয়। এই সংকটের জায়গা থেকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে পেয়ার পদ্ধতির কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে, এবং সেটা এখনই বলছে, বিষয়টা তা না। 94-এ অধ্যাপক গোলাম আজম স্যার একটি বই লিখেছিলেন আনুপাতিক হারে নির্বাচন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা তুঙ্গে থাকার কারণে আমরা কিন্তু ওই আলোচনাটা ওখানে তুলি নাই। তখন তত্ত্বাবধায়ক সরকারটাকে প্রতিষ্ঠা করাটাকে আমরা বড় গুরুত্ব দিয়েছি। এবং সম্প্রতি যে একটা জরিপ এসেছে বিআইজির, সেই জরিপে 71% মানুষ পেয়ার পদ্ধতিকে সাপোর্ট করতেছে। তাহলে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে অল্প সময় হলো 71% মানুষ পেয়ার পদ্ধতিকে সাপোর্ট করতেছে বিআইজিএস এর জরিপে। জি জি, সেটাই আমরা দেখলাম যে, না সরি, বিআইজিএস না, এটা হচ্ছে সুজনের জরিপ। সুজন যে জরিপটা করেছে সেখানে বলছে সুজন যে 71% মানুষ তাদের জরিপ বলছে যে এটাকে সাপোর্ট করে। তাহলে 71% মানুষ যদি পেয়ার চায়, তাহলে আমি তো মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল যারা এই পেয়ার সিস্টেম চাচ্ছে, তাদের এই আবেদনটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। আর বাংলাদেশের মানুষ যেহেতু গ্রহণ করছে, 91টা দেশে এটার বিভিন্ন ভাবে এটার বাস্তবায়ন আছে, এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ হচ্ছে, গণতন্ত্র সুসংহত হচ্ছে, এবং আমাদের এই পেয়ারটার মাধ্যম দিয়ে যে নমিনেশন বাণিজ্য, এটা চিরতরে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে আমি মনে করি যে আমাদের যে রাজনীতিতে একটা ভারসাম্য তৈরি, এই ভারসাম্য তৈরিটা তখন হবে। আমি যদি তর্কের খাতিরে বলে নিই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু সর্বশেষ 49টা আসন পেয়েছিল। তাহলে 49টা আসন পেয়ে তারা কিন্তু মেজরিটি হতে 49% ভোট পেয়েছিল। 49% ভোট পেয়ে তারা কিন্তু পেয়ার পদ্ধতি হলে মেজরিটি পাইতো না। আবার বর্তমান হিসাবে আমরা যদি দেখি, বাংলাদেশে পেয়ার নির্বাচন হলে কোন দলই 40% এর উপরে ভোট পায় না। তাহলে 40% ভোট, প্লিজ আমার কয়েক সেকেন্ড বলেই শেষ করছি। জি, শেষ করেন। 40% ভোট পেয়ে একটা দল পেয়ার সিস্টেমে 120টা সিট পেতে পারে। তাহলে এই যে একনায়কতন্ত্র তৈরি হওয়া, ফ্যাসিস্ট হওয়া, জালেম হওয়া এবং কর্তৃত্ববাদী হওয়াটাকে রুখে দেয় পেয়ার সিস্টেম, যার কারণে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের ভোট অধিকার নিশ্চিত হয়। বিশেষ করে বিএনপি মানে 30% ভোট পেয়ে, জি আপনার আমি এই কথাটুকু একটু বলি, 33% ভোট পেয়ে বিএনপি 29টা সিট পেয়েছে। এই 33% মানুষের সাপোর্ট বিএনপি কাজে লাগাইতে পারতো যদি পেয়ার সিস্টেম থাকতো। ওকে, আমি আমার প্রস্তাবটা বলি।
আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী ম্যাপ করে দেখতেছে যে সে তার পক্ষে বাংলাদেশের আসন ভিত্তিক নির্বাচিত এলাকায় খুব কম আসনের মধ্যেই সে জিততে পারবে, এর জন্য সে পিয়ার সিস্টেমের কথা বলতেছে। আর 2 নাম্বার হচ্ছে জামায়াতে ইসলামী এইটাকেও সাপোর্ট করতেছে যে আপনারা মজলিসে শুরায় বসে 300 আসনে কারা প্রতিনিধিত্ব করবেন তারা একটা খাতার মধ্যে লিখবেন, এটা জমা থাকবে, তারপরে পাশ হলে আপনার প্রফেশনাল ভিত্তিতে তাকে নিয়োগ করবেন। আমাকে আপনি এই সুযোগ দিচ্ছেন না যে আমি আমার এমপি ওখানে নির্বাচিত করব, এই 2টা ব্যাপারটাই আমাকে একটু ধন্দে ফেলে দিচ্ছে। এটাকে আপনি বলবেন, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জরিপে কি বললুক তা আমি অত ভালো জানি না। আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিয়ার সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা, কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না, পিয়ারের মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান। এটা আপনাদের একটা কায়েমি স্বার্থ বলে আপনি মনে করেন কিনা ডক্টর মান্নান? যে না, আমাদের কায়েমি স্বার্থ এখানেই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা মানে লং টাইম একটা নির্বাচন ব্যবস্থার দিকে নিয়েছি। আমরা মনে করি যে পিয়ার সিস্টেমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ আরেকটা লং টাইম নির্বাচন ব্যবস্থা থেকে মানে সুবিধা পাবে। আর আপনি যেটা বলেছেন যে আমাদের বাংলাদেশ সাংঘাতিক টপ ডাউন প্রসেস হচ্ছে না ডক্টর মান্নান, আপনারা না টপ ডাউন প্রসেস হচ্ছে না। আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তার 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যার 300 আসনে প্রার্থী কাজ করতেছে। আমি ঢাকা 6-এর ভিতরে কাজ করতেছি, তাহলে আমাকে সেখানে বলা হয়েছে, আমরা নির্বাচনী মাঠেই রয়েছি। আবার আমরা বাংলাদেশে স্থায়ী একটা চূড়ান্ত নির্বাচনী বন্দোবস্ত আমি আপনার কাছে এই প্রসঙ্গে আবার আসবো। শুধু আপনি আমাকে বলেন, আপনারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন, এখন পিয়ার সিস্টেমে ইলেকশন হইলো, আপনারা এখন 25% প্রার্থীর ক্ষেত্রে মানে 25% ভোট 25% আসন আপনারা পাবেন, 25% না মানে 3 ভাগের 1 ভাগ আসন আপনারা পাবেন, 100 আসন পাবেন। সেখানে কোন 200 বাদ দিবেন, কোন 100 রাখবেন, সেটা কেমনে সিস্টেম করবেন? মানে যারা জিতে আসবে, ভোট বেশি পাবে কি? হ্যাঁ দেখেন এই জিনিসটা খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে যে বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পেয়ার সিস্টেমটা আছে, সেই পেয়ার সিস্টেমটা এক এক দেশে এক এক ভাবেই ফলো করা হয়। তো আমরা যদি পেয়ার সিস্টেমটাকে ওন করতে চাই, তখন সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটা মিক্সড পেয়ার সিস্টেম চালু করা হবে। আমি আপনাকে বলি, আমি ইফেক্টিভ পেয়ার সিস্টেম নিচের আসনে দেখে আসছি জার্মানিতে। দ্যাট ইজ সো কমপ্লিকেটেড। অধিকাংশ রাজনীতিবিদরাও এটা নিয়ে আসলে হিমশিম খায়। যাই হোক, এটা নিয়ে আপনারা আলোচনা করে এটা ঠিক করবেন, অর্থাৎ আরো 2-3 বছর পরে। নিউজিল্যান্ডে আছে 2-3 বছর কেন? নিউজিল্যান্ডে 40 লাখ লোক, নিউজিল্যান্ডে 40 লাখ লোক, অধিকাংশ লোক এমপি হইতেই চায় না, জোর করে আর এমপি হয়। নিউজিল্যান্ডের উদাহরণ দিয়া তো এটা একটা মুশকিল উদাহরণ আর কি। না, এই বন্দোবস্তই চেঞ্জ করতে হবে। মানুষ এমপি হতে চাবে কেন? যে বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা, বিত্ত, এইটা ভালো কথা বলছেন, মানে টাকা রাতারাতি বড় লোক, এই জায়গা থেকে বের করে আসতে হবে। জনগণের সেবার জন্য যখন হবে তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আসবে, আস্তে রাজনৈতিক কালচার চেঞ্জ হবে। এইটা ভালো কথা বলছেন। আচ্ছা, আমি একটু জেনারেল আকবরের কাছে যেতে চাই। জেনারেল আকবর, আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে থাকতেছে হচ্ছে ডিজিএফআই। গত 15 বছরে ডিজিএফআইকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পরে ডিজিএফআইকেই শক্তিশালী করার জন্য এনটিএমসি মানে যেটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলও হয়েছিল, তারা একসঙ্গে কাজ করা, প্রধানমন্ত্রীকে ফিড করা, প্রধানমন্ত্রীকে তথ্য দেওয়া, রাজনৈতিকভাবে টাকা খরচ করার মতো বিভিন্ন ব্যাপার, ইলেকশনের সময় মামলা মোকদ্দমা থেকে শুরু করে নানা ধরনের জিনিস, আপনি এগুলি আরো ভালো জানেন, আমাদের দর্শকরাও জানেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই ডিজিএফআই সাধারণত সরকার প্রধানের অধীনে থাকে, কিন্তু আমরা ক্রমাগতভাবে অভিযোগ শুনে যাচ্ছি যে এই সরকার একটা দুর্বল সরকার, কারণ ডিজিএফআই তার অধীনে নাই। আসলে ডিজিএফআই সেনা প্রধানের অধীনেই থাকতেছে। সেজন্য সরকার এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে কিছু ইস্যু তৈরি হইতেছে, ক্ষমতার কেন্দ্র তৈরি হইতেছে এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হইতেছে। আপনি যদি একটু এই বিষয়টাতে একটু আলোকপাত করতেন। জি, প্রথমে আপনাকে বুঝতে হবে ডিজিএফআই এর তার অর্গানাইজেশনাল টার্মস অফ রেফারেন্সটা কি, সে কি দায়িত্বের জন্য ডিজিএফআই করা হয়েছে। ডিজিএফআই এক্স্যাক্টলি করা হয়েছে আন্তঃবাহিনী ইন্টেলিজেন্স, বোথ উইদিন এবং অ্যাক্রস দি বর্ডার।
ডিজিএফআই কিন্তু আমাদেরকে খবর দিবে যে পার্শ্ববর্তী দেশ মোবিলাইজেশন শুরু করেছে, আপনার যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। এই সিগন্যালটা কিন্তু আমরা ডিজিএফআই থেকে আশা করি। এবং ইন্টারনাল উইদিন দি 3 সার্ভিসেস, এখানে এমন কোনো ন্যাশনাল সিকিউরিটি, এনি ন্যাশনাল হ্যাজার্ড কিংবা ইভেন কু করার মতন যদি কোনো ঘটে সেটা, কিংবা কোনো বিদ্রোহের ঘটনা ঘটে, এই ঘটনাগুলো কিন্তু ডিজিএফআই মনিটর করার কথা। কিন্তু বাস্তব হলো সত্য, যেটা টার্মস অফ রেফারেন্সে নাই, ইন্টারফারেন্স উইথ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এটা কিন্তু বিগত বেশ কয়েকটি সরকার ডিজিএফআইকে টুল হিসাবে ব্যবহার করেছে এবং করতে করতে একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে মনে হচ্ছে যে দিস ইজ হোয়াট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি। এবং এখন সত্যিকারে বলতে কি আমি বলবো যে আমাদেরকে যদি ওই আসল টাস্কে ফিরে যেতে হয়, আমার মনে হয় ডিজিএফআই সেই দিকে মোটেই মনোযোগ নেয়। যেই কারণে আমরা যেই জনগণের টাকা দিয়ে ডিজিএফআই পুষছি, সেই কাজ করার মতন তাদের সমর্থ এই মুহূর্তে আছে কিনা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং এটার জন্য দোষ আমি সবসময় দিব পলিটিক্যাল লিডারশিপ। ইট ইজ দ্য পলিটিক্যাল লিডারশিপ হু হ্যাভ মিসইউজ দ্য ডিজিএফআই। এবং আমার মনে হয় একটা ভালো যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, ডিজিএফআইকে শক্তিশালী করতে হবে, ডিজিএফআইকে তার এই রোল থেকে বের হয়ে আসতে হবে। ডিজিএফআই এবং যে কাজটা করে এটা মূলত এই কাজগুলো এনএসআই এর কাজ, নট ডিজিএফআই এর কাজ। তো আমার মনে হয় এই দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত। জনগণের টাকা যেই পারপাস ইউজ করা, একটা প্রফেশনাল আর্ম ফোর্সেস গড়ে তোলা, আমরা যদি একটা সত্যিকারের একটা সশস্ত্র বাহিনী গড়তে চাই যার একটা ডেটারেন্স থাকবে, এবং এই ডেটারেন্সের একটা কিন্তু সংবাদ গ্রহণ এবং ইনফরমেশন কালেকশন এবং ইন্টেলিজেন্স কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না হয় আমাদের আর্ম ফোর্সেসটা কিন্তু অনেকটা অন্ধ থেকে যাবে এবং হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যার কোনো উত্তর দেওয়া কাউরি থাকবে। জেনারেল আকবর, এই সরকার আমলে অবস্থাটা কি? এই সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, এই সরকার আসলে ডিজিএফআই কে কিভাবে ব্যবহার করতেছে কিনা? Right, by organization and by chain of command, DGFI is not the army chief's eyes and ears. No. তার কিন্তু চিফ অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু, অথবা ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু তার জবাবদায়ী। আমার যদি অনেকে এই কথাটা বলে যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিজিএফআই কন্ট্রোল, আমি মনে করি এটা ফেলিওর অফ দি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ দি অথরিটি to ensure that DGFI reports to him. এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট ডিজিএফআই একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব। ডিজিএফআই একটা রেসপন্সিবল অর্গানাইজেশন যদি দেখে কোনো সময় অনুভব করে, তাদের মতো একটা এমন ফিলিং হয় যে আমাদের কথাগুলো তো শোনা হচ্ছে না, এটাই কিন্তু একটা কারণ হতে পারে ডিজিএফআই লুকিং ফর অ্যান অল্টারনেট লিডারশিপ, যার কাছে অল্টারনেট পাওয়ার সেন্টার যেখানে যা রিপোর্ট করা। এটা কোনো কিছুই আমরা আসলে কাম্য করি না। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ ন্যাচারাল, দ্যাট শুড বি প্র্যাকটিসড। ওকে, আমি এই পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইবো জেনারেল আকবর, আপনি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা, অনেকে এই কথা বলে থাকেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না কারণ তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আপনিও কি তাই মনে করেন কিনা? জনাব তারেক রহমান, জেনারেল আকবর, জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন এখন? উনার কি আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে কিনা এই দেশে আসলে? আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনাকে বেশ কয়েকবার এই প্রশ্নটা করেছিলাম। I didn't get a clear answer, let me be frank. এবং একটা তো আমি জানি ওনার কিছু কেস চলছে, এবং আমার মনে গতকালকেও একটা লাস্ট অ্যাপিল, যেটা অ্যাপিলের ডিভিশনে চলছে, যেটা আমি আভাস পেয়েছি ওনার কথাবার্তা যে উনি অবভিয়াসলি লুকিং ফর আ ক্লিয়ার ডাইরেকশন অ্যান্ড ডেট, কবে ইলেকশনটা হবে। এবং আমার যেটা ধারণা উনি না আসার কারণ হচ্ছে, উনি যদি ইলেকশন শিডিউলটা ক্লিয়ার জানেন তাহলে উনি এটাও জানেন যে উনি আসলে দেশে কিন্তু একটা জন সুনামি হবে, এবং উনি ওটাকে কাজ লেগিয়ে রাইট আপ টু দ্য এন্ড অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন উনি যেতে চান। এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণ ওটা ওনার জন্য সহজ হবেন। এই যে জনস্রোত যেটা হবেন উনি আসলে, উনি যখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন ওই একই স্রোতে উনি ক্যাম্পেইনটা শেষ করবেন। আমার ইটস এ গুড ওয়ার্কিং স্ট্র্যাটেজি। না, কিন্তু উনাকে যদি বিভিন্ন জেলায় জেলায় যেতে হয়, আমরা কিন্তু দেখেছি, মানে আমরা অ্যাক্টিভ রিপোর্টার হিসাবে 96, 2001, 2006 বা 2008 যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি আমরা দেখেছি। এই জেলায় জেলার এই ক্যাম্পেইনগুলি তো 5-6 মাস আগে থেকেই শুরু করার কথা। মানে
আমি যেহেতু এই প্রশ্নটা জানতে চাই, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এমনকি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শোতে এসেছিলেন, তাকেও আমি যখন জানতে চেয়েছি, তিনি প্রায় আপনি যা বলেছেন তার কাছাকাছি বলেছেন। কিন্তু আমার কাছে মানে এটা আমার কাছে একটা এখনো রহস্য যে তিনি দেশে আসতেছে না। তার ঘনিষ্ঠ কেউ কেউ এটা বলতে চেষ্টা করতেছেন যে তার কিছু ঝুঁকি রয়েছে। আইন আদালতের যে ব্যাপারটা, সেই মামলাগুলি এখন শেষ পর্যায়ে তুলে নেওয়া হচ্ছে তার অ্যাবসেন্সিয়াতেই। সুতরাং তার না আসার আমি কোনো মানে যুক্তিগ্রাহ্য কারণ দেখতেছি না, যদি না কোনো লুকানো নিরাপত্তা ঝুঁকি থেকে থাকে। কেউ কেউ বলতেছেন আর্মির থেকেও তার একটা ঝুঁকি আছে, সেই জন্য আমি জানতে চাচ্ছিলাম। তুলে নেওয়া হয়েছে কেসগুলো, এটা ঠিক না। এখন ওনাকে তো তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি সেটা নেননি। উনি বলেছেন যে না, লেট ইট ফলো দ্য প্রসেস অফ ল, এবং সেই ল হিসেবে জেনারেল আকবর, হি ইজ নট ফলোইং দ্য প্রসেস। আপনি যদি কোনো কোর্টের এগেইনস্টে আপনি মামলা আপিল করেন, ইউ হ্যাভ টু বি দেয়ার ইন অ্যাবসেন্সিয়া। কিন্তু আরেকটা কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না, এটা সাধারণ নর্মস। উনি এইখানে আইসা কোর্টের কাছে বলবেন আগের কোর্টে আমি সুবিচার পাই নাই। উনি যে এই কোর্টে আসতেছেন না, তার মিনিং হচ্ছে তিনি কিন্তু এই কোর্টেও সুবিচার পাবেন বলে সেই ভরসা তার নাই। ডাইরেক্ট অনাস্থা। পৃথিবীর যে কোনো কোর্ট হলে ওনাকে রিলিফ দিত না, কিন্তু একটা কম্পিটেন্ট কোর্ট। আমি আই এম নট আ লয়ার, আমি এটার উপর প্রশ্ন করতে যাব না। আমি আমার ব্যক্তি সাধারণ ইয়ে দেখে আমি আইনটা একটু কম বুঝি বেসিক্যালি। কিন্তু আপনি মনে করতেছেন তার কোনো নিরাপত্তা ঝুঁকি নাই? সেটা না, না, ডেফিনেটলি আই ডু নট থিংক সো। নিরাপত্তার ঝুঁকি অবশ্যই আছে, এবং আমি ওনার সাথে যখন আলোচনা আমি এটা বলেছি দ্যাট ইউ হ্যাভ টু টেক ইয়োর সিকিউরিটি ভেরি সিরিয়াসলি। আপনি এখন ব্যক্তি তারেক নন, আপনি এখন একটা পার্টিরও হেড, এবং আগামীতে ভবিষ্যতের জনগণের প্রত্যাশা আপনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। এবং বর্তমানে জিও পলিটিক্যাল যে টেনশনটা চলছে, আমার বলার বিস্তারিত করার দরকার নেই, আপনিও বুঝেন যে বেনাজিরের মতন লোক যখন ক্লোজ রেঞ্জের শট করে ওনাকে মেরে ফেলা হলো, যখন গণসংযোগে যাবেন উনি কিন্তু বিকামস এ ভেরি সফট টার্গেট, এবং তার সেই নিরাপত্তা ব্যবস্থাটা ইনশিওর করা মনে হয় সরকারেরও অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি মনে করি যে এইটা আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে নিরাপত্তা ঝুঁকি যদি থাকে, বা নিরাপত্তা ঝুঁকিটা অবশ্যই আসে, উনি একটা সফট টার্গেট হতে পারে নানা ধরনের ক্যাওস লাগানোর জন্যই। সেই ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করা সেটা অবশ্যই দরকার। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের একজন দর্শক, তিনি তার নাম বলছেন না, তিনি তার নাম বলছেন সিভিলাইজড। তার আগে একটা মেসেজ অনেকবার আসছে মান্নান ভাই আপনাকে বলার জন্য, মক্তব ইসলামিক এডুকেশন, উনারা বারবার একই মেসেজ পাঠাচ্ছেন। পিআর হচ্ছে ইসরায়েলি ফর্মুলা। তারপরে এই সিভিলাইজ ভদ্রলোক তিনি খুব ইন্টারেস্টিং মেসেজ পাঠাচ্ছেন, খালেদ মহিউদ্দিন ইসরায়েলের এজেন্ট। তারপরে তিনি বলছেন খুব নিম্নমানের এজেন্ট। মানে উনি আবার ভাবছেন যে মানে আমি আবার নিজেকে খুব ফ্ল্যাটার্ড বোধ করতেছি কিনা ইসরায়েলের এজেন্ট হয়ে। তারপর তিনি বলছেন যে খুব নিম্নমানের এজেন্ট। আর বলা হইতেছে যে পিআর হচ্ছে ইসরায়েলের কি পিআর হচ্ছে ইসরায়েলের ফর্মুলা। ডক্টর আব্দুল মান্নান, আমি আপনার কাছে আসছি। আমি যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই তার আগে আমরা দর্শক কাছে একটা জরিপের কথা বলতেছিলাম যে দেশে ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এই অভিযোগ সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৪২% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা ৫৮% দর্শক মনে করেন এটি সঠিক না। আমরা দুটি বিষয় আপনার কাছে প্রশ্নের জন্য আসতে চাই জনাব মান্নান। একটি প্রশ্ন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসু ইলেকশনের একটা তফসিল ঘোষণা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর আমরা ডাকসু ইলেকশন দেখব। অনেক প্রার্থী বিশ্ববিদ্যালয়ে বেশ একটা সাজ রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেক কিছু করছেন। কিন্তু আমার একটা বিষয়ে আমার খুব নজর কেড়েছে, এর মধ্যে একজন প্রার্থী তিনি আমাদের একজন বীরশ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের একজন মানে আরেকজন অফিসার, যিনি ওই বিমানটি নিয়ে আসার ব্যাপারে বাধা দিয়েছিলেন, তাকে বীর বা বীর যোদ্ধা বলেছেন। মানে এইসব ব্যাপারগুলি কি মানান ভাই? আওয়ামী লীগ একসময় চেতনার ব্যবসা করতো, বলতো যে আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতার কেউ বলবে না। আমরা কি এই আওয়ামী লীগের কথাগুলিরই আসলে এটার প্রতিফলন দেখি কিনা? মানে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড এজ এ পার্টি? মানে আপনি কি মনে করেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে হাইজ্যাকার? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা বাংলাদেশে সবসময় থাকে, এবং এই কোশ্চেনটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। আমরাও এটা মানে ফেস করতে চাই। আমরা তো 71-এর অনেক পরে আমাদের
জন্ম। খালেদ ভাই আপনিও সম্ভবত 71 এর পরেই আপনার জন্ম। আমি আপনার থেকে খানিক বড়, কিন্তু 71 এর পরে জন্ম। আমি হ্যাঁ জি জি জি। তো এই জায়গা থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে ওন করে রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী তার সভা সমাবেশ মিছিল সবকিছুতে বাংলাদেশ জিন্দাবাদই বলে। কাজে বাংলাদেশ প্রতিষ্ঠার পরেই যে 54 বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী এমন কোন কর্মকাণ্ড পরিচালনা করে নাই যেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, এরকম কোন কর্মকাণ্ড করে নাই। কোন ব্যক্তি বিশেষ বা একজন কোন বক্তব্য দিলে সেটা জামাত ইসলামের বক্তব্য হতে পারে না। দলীয় জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ বারবার ডক্টর মান্নান, এটা কি এটা কেন হয়? এটা কোইন্সিডেন্স যে প্রতিবারই আপনাদেরকে যারা ফলো করেন তারা আসলে পুরো বাংলাদেশটা নিয়ে একটা প্রশ্ন করেন। আপনার মনে আছে ইসলামী ছাত্র শিবিরের একটা পত্রিকা ছাপা হয়েছিল যেটাতে আপনাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটা করছিল। এটা কেন এরকম হবে? মানে কারণ ওনারা কিন্তু খালেদ ভাই ওনারা প্রতিবাদ দিয়েছেন এই লেখার, এবং ওনারা বলেছেন যে এটা প্রতিবাদ এটা লেখকের ব্যক্তিগত দায় দিয়েছেন, এটা পত্রিকার দায় না। এডিটেড জার্নাল মান্নান ভাই, আমি একজন এটা এডিট করছেন, ছাপা হয়েছে, কেউ এটা নিয়ে প্রাইডও নিছেন, তাও আপনি বাদ দেন, ঠিক আছে, এটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন করতেছেন এরকম একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজাকার বলতেছেন এবং রশিদ মিনহাজকে বলতেছেন বীর যোদ্ধা। না, এটা আপনি যদি কোনো ব্যক্তি বলে থাকে আপনি সেই ব্যক্তিকে বলতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী এরকম স্ট্যান্ড বহন করে না। এটা আমাদের ক্লিয়ার। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। কালকে ডক্টর ফরহাদ মজার আমাদের এখানে আসছিলেন, আসার পরে এই প্রসঙ্গ ধরে আমি বলতেছি, উনি বলতেছিলেন যতদিন বাংলাদেশে জামায়াত থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা থাকবে। কারণ জামায়াতে ইসলামী তার নাম চেঞ্জ করা উচিত, কারণ জামায়াতে ইসলামী যেহেতু বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই অর্থে, এটা তার কথা, সেহেতু তার নাম চেঞ্জ করে সে এইটার মধ্যে থেকে এটা করা উচিত, এবং তার উপস্থিতি একটা আছে না এন্টিথিসিস হিসেবে আওয়ামী লীগের আগমনকে বা ফিরে আসাকে উৎসাহিত করে। আপনি কি একটু মন্তব্য করবেন ডক্টর মান্নান এই বিষয়ে? যে অফকোর্স আমি এটার মন্তব্য করতে চাই। আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে সেনা প্রধান কেন জামাতের নাম বললেন আগে, যে তা আমি এইটা উত্তরটা সেখানে নিয়ে যেতে যাই। দেখেন, যখন 5ই আগস্টের আগ দিয়ে যখন খুব ক্রুশিয়াল মোমেন্ট গুলো যাচ্ছিল আপনার জুলাই মাসের শেষ দিকে এসে, তখন কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং তারা মনে করে নিয়েছিল যে এই আন্দোলনের সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে জামাত শিবির, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে, জনগণ এটাকে প্রতিহত করেছে, অর্থাৎ ফ্যাসিস্টকে রুখে দিয়েছে সবাই মিলে। তার মানে এই আন্দোলনকে কেন্দ্র করে সবচেয়ে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো। সেই কারণে সেনাপ্রধানও এটা মনে করতে পারেন যে জামাত ইসলামীর কারণেই কিন্তু বাংলা এই আগস্ট গণ অভ্যুত্থানটা সহজ হয়েছে এবং এটা অগ্নিস্ফুলিঙ্গের মতোই কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। আর ফরহাদ মাজহার ভাই যেটা বলছেন, উনি সিনিয়র নাগরিক, উনি ব্যক্তিগতভাবে এটা বলতেই পারেন, বাংলাদেশে আমরা কোনো চেতনার ব্যবসাকে সামনে আগাইতে দিতে চাই না, সেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হোক, সেটা 71 ইস্যুকে কেন্দ্র করে হোক। আমরা মনে করি আমরা বাংলাদেশী, এই চেতনা আমাদের থাকবে, আমরা মুসলমান এই চেতনা আমাদের থাকবে, আমরা মুসলিম এই চেতনা আমাদের থাকবে। এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর নামটাকেই বেশি পছন্দ করে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যখন মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, তাদের ডাকে তো হাজার হাজার মানুষ সাড়া দিয়ে চলে এসেছে। ছোট মান্নান, জামাত ইসলামী নেতৃত্ব দেয় নাই, কিন্তু জামাত ইসলামী নেতৃত্ব দিলে সবার কাছে গ্রহণযোগ্য হইতো না। জামাত ইসলামী এটাতে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ রোল ভূমিকা পালন করেছে, সেই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কিন্তু এটা জামাত ইসলামীর নেতৃত্বে এই আন্দোলন হইলে আমি জানি না, মানে এই আন্দোলনের কতটুকু সফল হইতে পারতো না পারতো এটা আমরা জানি না, কিন্তু আসলে তবে খালেদ মহিউদ্দিন ভাই, আমি 1 ইয়ার আপনাকে খুব ক্লিয়ার করছি, আমিও একজন মাঠের যোদ্ধা। আমি জামাতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, আরো অনেক আমাদের এরকম মিড লেভেলের নেতারা আমরা মাঠ পর্যায়ে 36 দিন মাঠে ছিলাম।
কিন্তু সেইটা আপনাদের আন্দোলন শেষে আপনারা বলেন নাই, সেইটা আপনারা প্রথমে বলছেন এটা কোটা বিরোধী আন্দোলন, প্রথমে বলেছেন, তারপরে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন। এক দফার আন্দোলন বহু পরে আসছে, জনগণ বলার পরে আপনারা বলছেন এটা মুভমেন্টের একটা স্ট্র্যাটেজি। ওকে, মুভমেন্টের স্ট্র্যাটেজি, সেটা তো ঠিকই আছে, মুভমেন্টের স্ট্র্যাটেজি। তবে আমি আপনার কাছে আবার আসব। আমি একটু যেটা লাগবো, বাংলাদেশের ইতিহাসে কয়েকটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা আছে যেটা ঐতিহাসিক মোড় বলে। এর মধ্যে 21শে আগস্টে সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী এবং নেতাদের উপর বোমা হামলা একটা, সেইটার যেই করে থাকুক, তারপরে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢোকা একটা, 63টা জেলায় একই সঙ্গে বোমা হামলার ঘটনা একটা। আমরা যদি এই যে ব্যাকারিটার নাম ভুলে গেলাম, হোলি আর্টিজান, হোলি আর্টিজানের মধ্যে বিদেশিদের এই ঘটনাগুলি না ঘটার জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপির কোনো আলাদা গবেষণা, ভাবনা চিন্তা এগুলি রয়েছে কিনা। আমরা বিএনপির 31 দফা দেখতেছিলাম, 31 দফা এর মধ্যে আভাস আছে, কিন্তু সত্যিকার অর্থে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেইটার কোনো গবেষণা বা আছে কিনা, জেনারেল আকবর? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার যদি সংক্ষেপে আমার বলতে হয়, আমাদের শত্রু শুধু বাইরে যে তা নয়, আমাদের শত্রু আমাদের মধ্যেও আছে। আমাদের দেশের নিরাপত্তা যদি আমরা সত্যি সত্যি আমরা সংহতি করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্য ডিভিশন অ্যামাংস্ট আস হেল্পস দ্য এনিমি টু পেনিট্রেট। এবং যতগুলো ইনসিডেন্ট বলেছেন প্রত্যেকটার কিন্তু বাইরে হাত আছে, এবং বাইরের হাত ইনভেস্টিগেশন করতে গেলেই কিন্তু সেখানে বাধাগ্রস্ত হতে হয়েছে। তো যার জন্য আজ পর্যন্ত এই প্রতিটা ইনসিডেন্টের আসল কলকাঠি কে নাড়িয়েছে সেটা কিন্তু এখনো নির্ধারণ করা সম্ভব হয় নাই, আমরা খালি আন্দাজ করেছি। তো জাতি হিসাবে বেঁচে থাকতে হলে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ইউনিটি, যে যে করেছে এইটা আমরা যদি বের করতে পারি। যে পিলখানা ঘটনা, পিলখানা ঘটনা যে একটা ইনকোয়ারি হলো, ওর আপনার টার্মস অফ রেফারেন্স যদি দেখেন, সো মেনি রেস্ট্রিকশনস, এই করা যাবে না, এই করা যাবে না। কেন? একটা ইনকোয়ারি হয়েছে, ঘটনা যাদেরকে কমিটি আছে তাদের শুড হ্যাভ একটা ফ্রি হ্যান্ড, কিন্তু এগুলো সবসময় করা হয়নি। কারণ আপনি, আমি, আমরা সবাই বুঝি এর পিছনে কার হাত ছিল, এবং সেই হাত যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, সবসময় যদি আমরা উই রিমেইন ইন ইলিউশন যে হ্যাঁ কে করেছে এত জানার দরকার কি, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে। এবং আমাদের সব পার্টিকে এখানে একত্র হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেশের নিরাপত্তার খাতিরে কোনো ছাড় নেই, আমাদের ঐক্যবদ্ধই আমাদের শক্তি, এবং সেই শক্তি দিয়ে আমাদের এইভাবে মোকাবেলা করতে হবে বলে আমি মনে করি। জেনারেল আকবর, আমি একটু, আপনি যেহেতু কালের সাক্ষী এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাকে একটু আমি 2004 সালে নিয়ে যেতে চাই। 21শে আগস্টে যখন গ্রেনেড হামলাটা হয়, তখন আপনার মনে থাকবে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছিল 1 সদস্যের বিচারপতি জয়নুল আবেদিনকে নিয়ে। আমি জয়নুল আবেদিন সাহেবকে ইন্টারভিউ করেছিলাম, প্রথম আলোতে এটা ছাপাও হয়েছিল। জয়নুল আবেদিন সাহেব আমাকে, উনার রিপোর্ট ছাপা হওয়ার আগে উনি বলেছিলেন যে এতে বিদেশের হাত থাকতে পারে। আমি তাকে প্রশ্ন করেছিলাম বিদেশ কোনটা, উনি আমাকে সর্বোচ্চ ক্লু দেওয়ার জন্য বলছিলেন যে আমাদের সবচেয়ে কাছাকাছি দেশটাও বিদেশ, অর্থাৎ সীমানা পার হলেও বিদেশ। এই অবস্থার মধ্যে আপনি যেটাকে বলতেছেন যে এইটা ধরে না করে আমরা দেখলাম বিএনপি একটা জজ মিয়া, বিএনপি সরকার বলছে বলে আমি বলতেছি, বিএনপি একটা জজ মিয়া খাড়া করলো। ওই তদন্ত প্রতিবেদন, মানে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটা একরকম কার্পেটের তলায় রাখা হইলো। তো তখন এইটা কেন করা হইলো? মানে আপনার কি মনে হয় যে 21শে আগস্টের এত বড় ঘটনা এবং তার কিছুদিন পরেই কিন্তু 10 ট্রাক, মানে এইটা কেন করা হলো, এইটা আপনি কি একটু বুঝতে পারেন? মানে বিএনপির টিকি কোথায় বাধা ছিল আসলে? আমি একটা কথাই বলবো যে দেখেন, আমরা কেন জানি ফর নাথিং উই আর স্কেয়ার্ড অফ আওয়ার এনিমিজ। আমরা কেন জানি মনে করি আমাদের কতগুলো শক্তি আছে, সেই শক্তিটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি না। উই আর দ্য 8th লার্জেস্ট পপুলেশন, উই আর নট এ স্মল কান্ট্রি, আমরা ছোট দেশ নই। 20 কোটি লোক, 8th লার্জেস্ট পপুলেশন। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, অনেকে বলে আমরা সব দিক থেকে নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ দ্বারা বেষ্টনীতে আমরা ঢুকে পড়েছি। এটা ক্যান বি স্ট্রেংথ, ইট ক্যান বি অলসো উইকনেস।
কারণ আমরা সব দিক থেকেই কিন্তু তাদেরও ইন্টারফেয়ার করতে পারি, তারা যেরকম আমাদের উপরে পারে। তা আমাদের যেই শক্তি আছে সেই শক্তিটাকে আমরা নিজেরাই রেকগনাইজ করি না। আমাদের 220 মিলিয়ন লোক হোমোজিনিয়াস, আমরা এটা এবং একই গোষ্ঠী। আমাদের এই যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা এটা পলিটিক্যালি ব্যবহার করি, আমরা কিন্তু সবগুলি সরকার, মানে আমি যতগুলি সরকারকে সবগুলি সরকার একই ধরনের তোষণ নীতি অনুসরণ করে। বিএনপি সহ আমরা দেখেছি সাইফুর রহমান জোর গলায় বলেছেন বাংলাদেশে গ্যাস নাকি ভারতে দিয়ে দিতে হবে, সবটা মাটির তলে রেখে লাভ কি। আর তারপরে এই 21 আগস্টে গ্রেনেড হামলার ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্ট থাকা সত্ত্বেও তারা এটাকে নিয়ে কিন্তু আসলে আগে বাড়েন নাই, আন্তর্জাতিক মহলে তারা কথা বলেন নাই। এই আওয়ামী লীগের কথা তো বলা বাহুল্য, আওয়ামী লীগের 15 বছরের কথা। ডক্টর ইউনূস সরকারও কিন্তু আওয়ামী লীগের সাথে কি কি চুক্তি ভারতের হয়েছে তারা এটা পাবলিকলি জানানো না, একটা জিনিস এটাও করে না। এটার মানে ঠিক আছে, আপনি যেটা বললেন ইন্ডিয়া বড় দেশ, কিন্তু বাংলাদেশও তো আসলে অত ছোট না যত ছোট আমরা এটাকে করি দেখাই। আমার এই উত্তরে আমি একটা কথা বলবো, দেখেন মালদ্বীপ কত একটা ছোট দেশ, শ্রীলঙ্কা আমাদের কত ছোট দেশ, নেপাল কত ছোট দেশ, সেই তুলনায় বাংলাদেশ সব দিক থেকেই কিন্তু আমরা শক্তিশালী। আমরা যদি আমাদের নিজেদের শক্তিটাকে ব্যবহার করতে না চাই, এবং এই শক্তির ব্যবহারের ডিসিশনটাই আসতে হবে ফ্রম দি পলিটিক্যাল লিডার্স। পলিটিক্যাল লিডাররা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি আছে সেটা ব্যবহার করতে চায়, আমরা মনে হয় আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। এই পুরানো যে ন্যারেটিভ বারে বারে আমরা ইউজ করি, এই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমার যেই চাওয়া, আমার যেই পাওয়া, বাংলাদেশ ফার্স্ট, আমরা সবসময় আমাদের সব নীতিতেই এইটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সসম্মানে পৃথিবীতে বিভিন্ন দেশের অঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি এর জন্য অবশ্যই আমি সব পলিটিক্যাল পার্টি, শুধু বিএনপি নয়, সবারই দায়িত্ব, সময় এসেছে আমরা উই মাস্ট স্ট্যান্ড অন আওয়ার ওন ফিট। ওকে ওকে, আমরা একটু ডক্টর মান্নান আপনার কাছে আসতে চাই। তার আগে আমাদের একজন দর্শক, তার নাম আসলম আহমেদ, তিনি বলছেন খালেদ ভাই জামাতে ইসলামের, শ্রদ্ধেয় খালেদ ভাই, জামাতে ইসলামের ক্ষতি আপনাদের মতো সাংবাদিকরা সব থেকে বেশি করেন। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে ডক্টর মান্নান, আমাদের প্রশ্ন ছিল যে আজকে দৈনিক যুগান্তরের একটা প্রিন্ট ভার্সনের প্রধান খবর হচ্ছে নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত, অধিকাংশ ইসলামী দলের না। আমি কিন্তু মাঠের রিপোর্টার হিসেবে জানি ইসলামী দলগুলি আপনাদের জামায়াত ইসলামীকে মন থেকে অপছন্দ করেন, আপনাদেরকে একটা শোধনবাদী ইসলামী দল মনে করেন আপনারা আসলে ইসলামের যেটাকে হচ্ছে উনারা যে শব্দটা ব্যবহার করেন, ইসলামের আকীদা আসলে সঠিকভাবে ধারণ করেন না, এবং আপনারা আসলে ইসলামী দলই না। আপনার একটু মন্তব্য একটু শুনতে চাই ডক্টর মান্নান। জি, আমি শুরুতে এই বিষয়ে খুব ক্লিয়ার কথা বলতে চাই। এটা জামাত ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত অনেকে এই অপবাদ দিয়ে আসতেছে, কিন্তু যারা অপবাদ গুলো দেন তারা নিজেদেরকে জনগণের কাছে ইসলামী দল হিসেবে প্রুফ করতে পারেন নাই। এটা একটা বড় ব্যর্থতা তাদের। তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং অন্যান্য কাজের জন্য তারা কাজ করেন, এটা জনগণ এটা বিশ্বাসই করে। 2 নম্বর কথা হচ্ছে যারা আগে থেকে এগুলো না বুঝে করতো তারা এখন কিন্তু এগুলো বলা বন্ধ করেছে। আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলন, তারা তো আমরা একই সাথেই কাজ করছি, এখন একই মঞ্চে যাচ্ছি, তাদের মঞ্চেও আমরা যাই, তারাও আমাদের মঞ্চে আসছেন। সম্প্রতি একটা সেমিনারে তারা আমাদের সাথে এসেছেন, অন্যরাও এসেছেন। আমি তো মনে করি সর্বশেষ একটা সেমিনারে আমাদের এখানে অনেকগুলো ইসলামী দল এসেছেন। কাজেই ইসলামী দলের না, এটা হচ্ছে একটা টার্ম দিয়ে মানুষের কাছে এটাকে নেগেটিভলি উপস্থাপনা। আমি মনে করি যে ইসলামী দলগুলোর যে ঐক্য হতে যাচ্ছে সেই ঐক্যটা আরো সুসংহত হতে যাচ্ছে। এই জন্য আপনি এটা যত নিউজ করে আমাদেরকে খাটো করার চেষ্টা করেন। মান্নান ভাই, আপনি যত সহজে এটা বললেন, ওই যে দর্শক বলছে যে আপনারা জামাত ইসলামের ক্ষতি করেন সাংবাদিকরা, তাদের কাছে এটা একটু গেল বলে মনে হলো, মানে আমাদের কাছে এটা আসলো, কিন্তু আপনি শুধু মনে করে দেখেন এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যারা আসেন, চরমনের পীর সাহেব থেকে শুরু করে জনাব এনাতুল্লাহ আব্বাসী থেকে শুরু করে, মানে আপনি যাকে দিয়ে বলবেন তারা জামাতে ইসলামী সম্পর্কে আসলে কি মনোবাসনা পোষণ করেন। এই যে মানে আমি হেফাজত ইসলামের অনেক নেতার কথা বলতে পারি, প্রয়াত মরহুম জনাব আহমদ শফির কথা বলতে পারি। না ঠিক আছে, এটা বাংলাদেশে বহু নেতাদের কথা আমিও বলতে পারি। জি জি, যে তারা দেখেন বাংলাদেশের একজন বড় আলেম
আলেম ছিলেন হাফিজি হুজুর, জি। উনি একসময় রাজনীতিকে হারাম মনে করতেন, কিন্তু উনি রাজনীতি তওবানামা বই লিখে উনি রাজনীতিকে জায়েজ মনে, অর্থাৎ ইসলামের যে জিনিসগুলো আছে সেগুলো জামাত ইসলামী যত আগে থেকেই মনে করে, অনেকের বুঝতে সেটা অনেক দেরি লেগে গেছে। এবং আমি মনে করি বাংলাদেশে যত দিন যাবে তত জামাত ইসলামীকে বোঝা আরো ইসলামী দলগুলোর জন্য সহজ হবে, আমাদের কাছাকাছি আসবে, দূর থেকে এর সমালোচনা করবে না। আরেকটা জিনিস আমি মনে করি, মানুষ হিসেবে আমরা এখানে তিনজন আছি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের আমিরে জামাত সহ নেতৃবৃন্দ বলেন আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন, আমরা এগুলোকে সংশোধন করব। আমরা ভেদাভেদ করে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, ভেদাভেদের রাজনীতি বন্ধ করে আমরা এগিয়ে যেতে চাই। আপনি জানেন যে ইসলামে 4টা মাযহাব আছে, এই 4 মাযহাব কিন্তু ভিন্ন ভিন্ন ইবাদত করলেও একটা প্রশ্নে, দিনের প্রশ্নে আমরা সবাই এক। কাজে এই ভিন্ন ভিন্ন ভাবে আমাদের ইবাদত বندگی চলতে পারে, ভিন্ন মত থাকতে পারে, তার অর্থ এই না যে আমরা মুসলমানিত্বের প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা আলাদা। ইসলামী দলগুলোর জোট কি তাহলে হচ্ছে আপনাদের সঙ্গে? আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আপনারা আশাবাদী। আর এনসিপির সঙ্গে কোনো আলোচনা কি হচ্ছে? আমি মনে করি শুধু এনসিপি নয়, বাংলাদেশে যারা মানে দুর্নীতিকে না বলবে, বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজি এবং মানে আপনার কি বলবো যে ফ্যাসিবাদী রাজনীতির যে, বিএনপি বলছি না, বিএনপির সবাই চাঁদাবাজি, বিএনপির সবাই চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, গুটি কয়েক লোক করে। এই গুটি কয়েক লোক যাদের কারণে বিএনপির কি হচ্ছে, বদনাম হচ্ছে। দল হিসেবে বিএনপি হয়তো তারেক রহমান সাহেব দেশে আসলে আরো ভালো পদক্ষেপ নিতে পারতেন, তারপরেও 5,000 লোককে ওনারা কিন্তু কি করেছেন, মানে বহিষ্কার করেছেন, সাসপেন্ড করেছেন। আমি মনে করি যে বিএনপির এই বোধোদয় হবে এবং তারা এই জাতীয় যারা দুষ্ট চরিত্রের আছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশের একটা নতুন ধারার রাজনীতি উপহার দিবে। এই জোট যদি হয় ইসলামী দলগুলির সাথে, এনসিপির সাথে, তখন আপনারা আর পিআর সিস্টেম না হলে ইলেকশনে যাবেন না, এটার বলবেন না তো? না, আমরা জোট হলেও পিআর সিস্টেম চাই, জোট না হলেও পিআর সিস্টেম চাই, এবং আমরা পিআর সিস্টেম চাইতে থাকবো ইনশাআল্লাহ। আমরা পিআর সিস্টেম চাইতে থাকবো ইনশাআল্লাহ। সরি, আমার এখানে বিদ্যুৎ চলে গেছে একটু। হ্যাঁ, অসুবিধা নাই, আপনার কথা শুনতে পাচ্ছি। পিআর সিস্টেম আমরা একদিনের যতদিন পিআর সিস্টেম ছাড়া আপনারা ইলেকশনে যাবেন না, প্রতিষ্ঠিত না হয়, পিআর সিস্টেম ছাড়া ইলেকশনে যাবেন না। আমরা সেটা বলি নাই, আমাদের নেতা গতকালকে ইলেকশন কমিশন থেকে আলোচনা করে এসে বলেছেন যে সেটা বলার সময় এখনো আসেনি যে আমরা যাব কি যাব না, তবে এদেশে পিআর সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আচ্ছা, ঠিক আছে। মানে যাবেন কি যাবেন না এটা এখনো বলেন নাই, মানে আপনারা মানে দুটি বলার সময় আসে নাই, দুটি সম্ভাবনার ক্ষেত্রে ওপেন রাখতেছেন, তাই তো? গাছেরটাও তলারটাও না। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষ যত বেশি এটাকে ওন করবে, ততই এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উপরে চাপ সৃষ্টি হবে এবং তারা এই পিআর সিস্টেম দিতে বাধ্য হবে। আচ্ছা, আমি একটু যারা লাগবে আপনার কাছে আসে চাই, ভারত সরকার নিয়ে আপনি কথা বলেছেন আমার আগের প্রশ্নে। ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা এখনো যেহেতু আওয়ামী লীগকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অন্তর্বর্তী সরকারকে ঠিক মানতে পারছে না, এরকমও মনে হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বলছে যে ডক্টর ইউনূসের এই সরকার পাকিস্তান ও চীনের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে বা ঝুঁকে পড়তে চাচ্ছে। পাকিস্তানের একের পর এক মন্ত্রী বাংলাদেশ সফর করছেন, সামনেও আসবেন। জুলাই আন্দোলন পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে বিএনপির বিদেশ নীতি, ভারত নীতি কি হবে? মানে আমরা যদি নিরাপত্তাকে মানে মাঝখানে রেখে এই প্রশ্নটা করতে চাই, এবং বার্মা এবং ইন্ডিয়া, আমাদের ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক মানে যেটাকে আপনারা মানে কি জানি, মানে ভৌগোলিক জায়গা নিয়ে যে আপনারা যে অবস্থানগতভাবে যে আপনারা সামরিক জায়গা থেকে যেটা বলেন, সেইটাতে আপনি কি বলবেন যে আমাদের নিরাপত্তাজনিত কি নীতি বিএনপি নিতে পারে জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশে? প্রথমত হচ্ছে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশে টিকতে থাকতে হলে আমি মনে করি দুইটা জিনিসের সমন্বয় খুবই প্রয়োজন, যেটা জেনারেল জিয়া কিন্তু চেষ্টা করেছিলেন, উনি অকালে মৃত্যু অ্যাসেসিনেট হয়ে যাওয়ার পরে উনি এটা বাস্তবায়ন পুরোপুরি করতে পারেন। সেটা হলো ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি। এই দুটো কিন্তু মাস্ট গো প্যারালাল, এবং তাদের আলটিমেট ডে মাস্ট এইম ফোকাস থাকবে যে সভারেনিটি, সভারেন ইন্টারেস্টে বাইরে
আমরা কোনো ফরেন পলিসি, কোনো ফরেন নীতি আমরা করব না, এবং ডিফেন্সকে স্ট্রেনথেন না করলে আপনি বুঝতে হবে যে এই দেশের ডিফেন্স স্ট্রেংথ নাই, সেখানে ডিপ্লোমেসি ইজ অলসো উইক। আমাদের ডিপ্লোমেটরা যখন বাইরে কোনো সেমিনারে কথা বলে তখন দেখবেন ওই সময় অনেকে সামনে ফ্রন্টলাইন থেকে এবং যারা দর্শক উঠে চলে যেয়ে তারা হয় কফি ব্রেক, ওয়াশরুম ঘুরে আসে। কেন? আমাদের সেই ডেটারেন্সটা নাই। আপনি সাইড বাই সাইড দেখেন পাকিস্তান, আমাদের চেয়ে জিডিপি বলেন, তাদের পার ক্যাপিটা ইনকাম, সব দিক থেকে আমরা উন্নত। আপনি দেখেন পাকিস্তানের ডেটারেন্সের ক্যাপাসিটি কত আর আমরা কোথায়। আমি বলছি না আমাদের পাকিস্তানের সমতুল্য হতে হবে, কিন্তু একটা মিনিমাম ডেটারেন্স যদি আমাদের ডিফেন্সের মধ্যে না থাকে, আমাদের ডিপ্লোমেসি তো আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের এই ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্সকে অ্যালাইন করতে হবে ফর ওয়ান পার্টিকুলার কনভার্জিং ইস্যু, সেটা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব। এটা পসিবল কিনা? ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। কিন্তু আমরা যে শুনি আমরা এমন একটা জায়গায় আসি, সে ভূ রাজনীতির এই ভৌগোলিক অবস্থান কারণে কখনো মার্কিন যুক্তরাষ্ট্র, কখনো চীন, কখনো ভারত, এদের কারণে আমরা আসলে স্বাধীন সিদ্ধান্ত নিতে অনেক সময় পারি না। সরকারদের দোষ দিয়ে আসলে লাভ নাই, কারণ এটা আমরা এমন একটা হ্যাঁ না একটা ডিফিকাল্টি ডেফিনেটলি আছে। আপনি যে বলছেন ডিফিকাল্টি অবশ্যই আছে। দেখেন আপনি অনেক দেশ কিন্তু যেন সে পাকিস্তান চায়নার সাথেও ভালো, ইউএস এর সাথেও ভালো, ইরানের সাথেও ভালো, টার্কির সাথেও ভালো, মিডল ইস্টের সাথেও ভালো, তারা তো ঠিকই করে যাচ্ছে। কিন্তু পাকিস্তান তো অদ্ভুত দেশ, তারা নিজেদের জন্য সবচেয়ে খারাপ। ওরা তো নিজেদের দেশটাই দখল করে রাখে, আর তো আর বাইরের সাথে কি করবে না। যাই হোক, আপনার there is already a prediction in next by turn of this 2050 Pakistan will be the 8th largest economy. আমি জাস্ট রিসেন্টলি একটা পড়ছিলাম তাদের যেটা। তো যাই হোক, আমরা পাকিস্তান কম্পেয়ার করো না, আমরা নিজেদের স্বার্থ দেখতে হবে। আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে যেটা আমাদের ন্যায্য। আপনি দেখেন ইন্ডিয়া হ্যাজ টেকেন সাচ আ স্ট্রং স্টান্স এগেইনস্ট আমেরিকা। এটা কেউ চিন্তা করতে পেরেছে 2 সপ্তাহ আগে? নো। সাচ আ বোল্ড স্ট্যান্ড। এবং আই সিলুট জয়শঙ্কর অন ন্যাশনাল ইন্টারেস্ট, সভারেন ইন্টারেস্ট, ইন্ডিয়া উইল টেক ইটস ওন ডিসিশন। তা আমরাও যদি সভারেন ইন্টারেস্ট আমরা নিজেদের দেশে নিতে পারি। আপনাদেরকে মালদ্বীপ একটা ছোট কান্ট্রি, বুঝেছে তার ইলেকশন ক্যাম্পেইন কি ছিল? হি টুক আ স্ট্যান্ড অ্যান্ড পিপুল ওয়াজ উইথ হিম। আমরাও যদি একটা এরকম স্ট্যান্ড নেই, আমার মনে হয় আমাদের দেশ ও জনগণ, সরকার যেই সরকার পরিচালনা করুক না করে, যেই পার্টি, সবাই জনগণ একসাথে থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরাও কিন্তু ব্যালেন্স করে চলতে পারবো। এবং সেই ব্যালেন্স যদি করতে পারি, আমরা অবশ্যই আমরা মাথা উঁচু করে একটা স্বাধীন সমুদ্র দেশ হিসাবে দাঁড়াতে পারবো। ডক্টর মান্নান, একটু নির্বাচনের প্রসঙ্গে আসি। যে নির্বাচনটা আপনারা আমার ধারণা যে কোনো একটা ব্যবস্থায় জামাতে ইসলামী নির্বাচনে যাবে, জামাতে ইসলামী নির্বাচনমুখী দল, সেটা পেয়ার হোক বা না হোক, সেটা আমার ধারণা। তো সেই ক্ষেত্রে আপনারা যখন জনগণের কাছে নির্বাচনের উদ্দেশ্যে যাবেন, আপনার কাছে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের ইস্যুটা, মুক্তিযুদ্ধের সময় আপনাদের অবস্থানকালীন ইস্যুটা, অবস্থার ইস্যুটা, এইটা কি কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যু হইতে পারে? এখন যেমন আবার মানে হঠাৎ করে কেউ কেউ শহীদের সংখ্যা ধরে একটা কথা তুলতেছেন, কেউ কেউ মুক্তিযুদ্ধ আসলে কি করেছে, কেন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেগুলি আসছে, সেটাকে আপনাদের ডিল করতে হইতে পারে। ডিল করতে হইলে আপনি এটাকে কিভাবে ডিল করবেন? জি ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বা 1971 কি আপনাদের জন্য, এটাকে আমি একটা কি বলবো, এটাকে আপনাদের জন্য একটা কুইক স্যান্ড, মানে চোরাবালি না? এটা ঠিক আছে আপনাদের জন্য? না না, আমি মনে করি যে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে উত্তীর্ণ করে দিয়েছে, যার মাধ্যমে যখন শেখ হাসিনা বলেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, তখন কিন্তু বাংলাদেশে একটা অগ্নিস্ফুলিঙ্গ হয়েছে। এক, আর বাংলাদেশের অবস্থিত জামাত ইসলামী শিবিরের লোকদেরকে এই দেশের জনগণ, আমাদের যারা প্রতিবেশী, আমাদের আত্মীয়, তারা আমাদের আচার আচরণ, চরিত্র, তাহজিব, তামাদ্দুন ইত্যাদি দেখে ইতিমধ্যেই তারা এটা বিশ্বাস করতে পেরেছে যে এরাই একমাত্র দুর্নীতিমুক্ত দল এবং এদের কাছে বাংলাদেশ নিরাপদ, এরা দেশপ্রেমিক। আরো অনেকেই আছে, কিন্তু আমাদের সম্পর্কে যে ভুল ধারণা সেটা ভেঙে গেছে। এবং সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে যে একটা রায় এসেছে, যেটা ট্রাইব্যুনাল মানে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করেছিল আমাদের নেতৃবৃন্দকে, সেখান থেকে এটিএম আজহারুল
ইসলাম বের হয়ে আসার মাধ্যম দিয়ে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতীয়মান হয়েছে যে জামাত ইসলামী মূলত একটা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিল। এরকম জায়গা থেকে এখন আপনি যতগুলো জরিপ দেখবেন, জুডিশিয়াল কিলিং বা ওই বিচার বা ট্রাইব্যুনালের কথা যদি আপনি বাদ দেন, আপনাদের জন্য 1971 ডিল করা কি সহজ? কারণ আপনারা তো সহজভাবে 1971-এর জন্য আপনাদের রাজনৈতিক অবস্থান ভুল বলে বা সেই সময়কার অবস্থানের জায়গা বলে আপনারা তো এটা নিয়ে কথা বলেন না। 1971 প্রসঙ্গে আপনারা একটু চুপ থাকে। আমরা না চুপ থাকি না, আমি তো কথা বলছি এবং আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। আমাদের নতুন প্রজন্ম যারা, আমরা কথা বলছি, তারা রশিদ মিনাজের নিয়ে, আপনাদের নতুন প্রজন্ম রশিদ মিনাজের কথা বলে। ভাই শোনেন, আপনি তো শুধু রশিদ মিনাজের কথা বললেন, সেখানে আমাদের সাদুক কাইমের কথা বললেন না, ফরহাদের কথা বললেন না, আমাদের তন্নির কথা, জুমার কথা বললেন না, তাকেও তো আমরা মনোনয়ন দিয়েছি। আচ্ছা বললাম, বললাম সাদিক কাইমের কথা বললাম, মেধাবীদেরকে আর ফরহাদের কথা বললাম, জুমার কথা বললাম এবং আমি স্বীকার করলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাখাত জাকারিয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেরকম একজন মেধাবীকে নেতৃত্ব। হ্যাঁ, তাহলে আমরা সমন্বয় করার জন্য আমরা বাংলাদেশি মানুষদেরকে নিয়েই চলতে হবে। এর ভিতরে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই ত্রুটি বিচ্যুতি আমরা আমাদের চোখে আসলে এগুলো আমরা সংশোধনের জন্য প্রস্তুত। আর যে কথাটি আপনাকে একজন দর্শক বলেছে ইসরায়েল বা আপনাকেও ইসরায়েলের পক্ষভুক্ত করেছে, আমি মনে করি আমি জামাতের পক্ষভুক্ত, সেজন্য আমিও ইসরায়েলের পক্ষভুক্ত। নিম্নমানের যারা, আপনি হচ্ছেন উচ্চমানের, আমি হচ্ছি নিম্নমানের। বাংলা শোনেন, বাংলাদেশে এটা একটা চালিয়ে দেওয়ার রাজনীতি আছে, চালিয়ে দাও। জামাত শিবিরের ক্ষেত্রে অনেক কিছু চালিয়ে দেওয়া যায়, কেউ পক্ষে না গেলে তাকে জামাত শিবির বলে দিলে একটা বড় ধরনের স্পেস পাওয়া যায়। আমি মনে করি যে এটা সেরকম একটা কিছু। আর 71 আমাদের জন্য ফ্যাক্ট হবে না। আমি ছোট্ট 20 সেকেন্ড বলতে চাই এই ব্যাপারে। সেটা হচ্ছে যে দেখেন, এই ইস্যু থাকার পরেও যতগুলো জরিপ রিসেন্টলি এসেছে, সবগুলো জরিপে জামাত ইসলামীর আগের অবস্থানের চেয়ে ভোটের পার্সেন্টেজ অনেক বৃদ্ধি পেয়েছে। এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আদর্শবাদী রাজনীতির কারণেই হয়েছে এবং সকল প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এদেশেই অবস্থান করেছি, এদেশের মানুষের সাথে থেকেছি, মাটির সাথে ছেড়েছি, আমরা এই দেশকেই ওন করেছি। ওকে, আমরা যে প্রশ্নটি এখন জেনারেল আকবরকে আমরা শুনতে পাচ্ছি না। জেনারেল আকবরের কি সংযোগটা কি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। জেনারেল আকবর আপনি কি? জি বলেন প্লিজ। আমি একটা কথাই বলতে চাই ডক্টর মান্নানকে আশ্বস্ত করার জন্য যে ইনশাল্লাহ ইলেকশন হবে এবং ইনশাল্লাহ জামাতে ইসলামও ইলেকশনে অংশগ্রহণ করবে। যে আমার খুবই আশাবাদী, আমার মনে হয় যে আমিও জেনারেল আকবরের সাথে একই সাথে আশাবাদী যে আমার কাছে, আমি মান্নান সাহেব আপনার কাছে আসবো, ডক্টর মান্নান আমি আপনার কাছে আসবো। আমি নির্বাচনের প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, আমি যে প্রশ্ন জেনারেল আকবরকে করতেছি সেই প্রশ্নটা আসলে ডক্টর মান্নানের জন্য, কিন্তু ডক্টর জেনারেল আকবরকে শুনে আমরা ডক্টর মান্নানের কাছে আসি। আমরা কিন্তু মনে করি যে ইলেকশনটা ডক্টর ইউনূস যে পায়া সুইচটি রেখেছেন যে এটি একটি উৎসবমুখর পরিবেশে সব মানুষের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে, আমরাও এটি মনে করি যে এটি একটি সব মানুষের অংশগ্রহণে। আওয়ামী লীগের লোকজন এখনই আমাকে বলবে আওয়ামী লীগের কথা বলেন না কেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো উপায় আমি দেখি না। সেজন্য আমি বলতেছি যে আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগের দল বাদে সব মানুষের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু এবং নিরাপদ হবে কিনা সেটি আপনি আসলে কি মনে করেন, এবং সেই নিরাপত্তা বজায় রাখার সক্ষমতা এই সরকারের আছে কিনা? জেনারেল আকবর, একই প্রশ্ন আমি ডক্টর মান্নান। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি দুটো ইনস্টিটিউশন বর্তমান পরিপ্রেক্ষিতে যদি ঠিক থাকে, একটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কিন্তু অনেক তাদের লজ অ্যান্ড বাইলজ আছে, সেই লজ অ্যান্ড বাইলজগুলো যদি তারা ঠিক মতন প্রয়োগ করে তাহলে ইলেকশন সুষ্ঠু হবে। যেমন আমরা অতীতে দেখেছি যখন ইলেকশন হয়েছে, কেন অতীতে যারাই ইলেকশনের সাথে যোগাযোগ ছিল, যেমন একটা প্রেসাইডিং অফিসার, একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং যারা বিভিন্ন পুলিং অফিসার, সবাইকে কিন্তু একটা দায়বদ্ধতা ছিল। সেই দায়বদ্ধতা কি ঘোষণা করা না হলো, সেটা ছিল যে আওয়ামী লীগকে জিতিয়ে আনতে হবে। আওয়ামী লীগকে যদি জিতিয়ে না আনতে পারে তাহলে সবার চাকরি, তাদের ফিউচার নিয়ে একটা প্রশ্নবিদ্ধ ছিল, তারা কি থাকতে পারবে কিনা। এখন সেই দায়বদ্ধতা নাই, এবং যেহেতু নাই আমি মনে করি ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশন যারা থাকবে সবাই আমার মনে হয় তারা ঠিক মতন একটা ইলেকশন যাতে হয়।
কিন্তু জানা আকবর, আপনার মনে হয় না যে তারা বিএনপি কে জিতে আনতে চাবে? কারণ তারা দেখবে যে বিএনপি বড় দল, জিতে আনলে পরে আমি বলতে পারবো আওয়ামী লীগের মতো আমি তো ওইটার মধ্যে ছিলাম, রিটার্নিং অফিসার, আমি আপনাকে জিততে সাহায্য করেছি এমপি সাহেব। রাইট, আই উইল আনসার টু দ্যাট অলসো। আমি সেটাও বলবো। জি। আমার কথা হচ্ছে যে এইখানে একটা বিএনপির বড় দায়িত্ব আছে। আমি মনে করি বিএনপি শুড ডিক্লেয়ার ওপেনলি, মানে বিএনপি এখন যে আওয়াজ দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। যেহেতু সরকার গঠন করবে, ওয়াই শ্যাল ইউ অ্যাকসেপ্ট? না, হাসিনা তো ইলেকশন না করেও ক্ষমতায় এসে ওই একই অপবাদ পেয়েছে। কেন বিএনপি ইলেকশনে জেতার সম্ভাবনা আছে, কেন অপবাদ নেবে? এরা বিএনপি শুড ডিক্লেয়ার ওপেনলি, যেখানে রিগিং হবে উই ওয়ান্ট দ্যাট রি ইলেকশন অফ দ্যাট সেন্টার। এবং এরকম একটা যদি বিএনপির ওপেন ডিক্লারেশন করে, আমি নিশ্চিত এই ইলেকশন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইলেকশন হবে। আমার মনে হয় যে এটা তো আপনার মানে কনক্লুডিং রিমার্ক হিসেবে এটা খুবই প্রণিধানযোগ্য। আমরা ডক্টর মান্নানকে একটু শুনতে চাই। ডক্টর মান্নান, আপনার এই প্রসঙ্গে বক্তব্য দিয়ে আমরা শেষ করবো। আপনি যদি এর আগে যা বলতে চেয়েছিলেন তা দিয়েও শুরু করতে পারেন। জি জি, আমি এগুলো বলতে চাই না, এটাই বলতে চাই যে দেখেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো এজেন্সি এখানে ইনভলভ হয়, সেই এজেন্সিগুলোর ভিতরে যারা মানে ল এনফোর্সমেন্টের সাথে জড়িত, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, আনসার এক্সেট্রা, এই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে যে পুলিশের অবস্থা কি এটা বাংলাদেশে 5ই আগস্টের পরে সবাই জানেন। র্যাব তার আগেই রেড মার্কে চলে গেছে, ব্ল্যাক লিস্টে চলে গেছে, তাদের অবস্থান কি? বিজিবির অবস্থাও অনেকটা প্রশ্নবিদ্ধ করে গেছেন জেনারেল আজিজ। এরপরে আনসার, তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষের মানে সেই আস্থাটা অর্জন করতে পারেন নাই। আর্মি আছে আমাদের পাশে, কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্ট চলতেছে 8 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত, কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলার যেখানেই অবনতি হচ্ছে সেই জায়গাটাতে পরিপূর্ণভাবে রিকভারি করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এরকম কিছু করতে পারছেন না। সম্প্রতি গোপালগঞ্জে যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেখানে সেনাবাহিনীর একবারে সরাসরি হস্তক্ষেপ এবং গোলাগুলির মাধ্যম দিয়েই কিন্তু এনসিপির নেতাদেরকে উদ্ধার করা লাগছে। তাহলে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি সক্ষমতা আছে এটা এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের আরো যে জায়গাগুলো আছে, যে বিজেপি সহ, তার মানে তো জামাতে ইসলামী তো একদম স্পষ্ট এই কথাগুলি আমি আপনাদের শীর্ষ নেতৃবৃন্দের কাছেও শুনি। আপনারা তো ইলেকশন আগামী 3-4 বছরে হইতে পারবে এরকমই তো মনে করেন না? এখানে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা ভাই একটু বলেছেন, কিন্তু আমি সেটাকে আরেকটু, যেখানে আমাদের হাবিব ভাইরা বলেন যে দাড়িপাল্লায় ভোট দিলে তার জিহ্বা কেটে নেওয়া হবে, অমুককে দেখে নেওয়া হবে, অমুককে এই করা হবে, তো প্রশাসন তো যদি মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, তাহলে তো তারা আরো 2 পা, মানে এটা একটা নিয়ম আছে যে তুমি যদি 1 পা আসো আমি 10 পা যাব, তো বিএনপি এই কথা বলার অর্থ হচ্ছে যে প্রশাসনের সকল কিছু আরো 10 পায়ে গিয়ে বিএনপির দিকে যাবে। তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটা বড় অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড। কারণ বিএনপির দ্বারা যত অন্যায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, খুন হচ্ছে এবং অন্যান্য অবিচার হচ্ছে, সেইগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না। এটাই ডক্টর মান্নান, আপনারা যেটা বলতেছেন, এখন বিএনপি ক্ষমতায় কিন্তু নাই। আসলে ডক্টর ইউনূস সরকার আসে 1.5 বছর ধরে। আমরা যে একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি এবং জামায়াতে ইসলামী যে দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার তারা, তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ডক্টর ইউনূস সরকার আছে যিনি ইলেকশনে অংশ নেবেন না, যিনি বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় নাগরিকের একজন, উপদেষ্টারা আছেন, তারপর আপনারা বলতেছেন যে বিএনপি মানে সব জায়গায়, মানে কেমন না? মানে আপনারা কি চান? ইলেকশনে কি এখন ডক্টর শফিকুর রহমান সরকার প্রধান থাকবে তারপরে ইলেকশন হবে? না, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে সরকারের নিরপেক্ষ অবস্থান, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। এই সরকার যে লেভেল প্লেইং ফিল্ড তো হবে না ভাই। বিএনপি বড় দল, বিএনপি বড় দল, জামায়াত অত বড় দল না, লেভেল প্লেইং ফিল্ড হবে না তো। ফিল্ড একজনের অত বড় দল না, জামাতের সাথে যারা অ্যালি হবে, অ্যালায়েন্সের মাধ্যম দিয়ে জামাতও কিন্তু একটা বড় শক্তি হিসেবে মাঠে আসবে। কাজেই আমরা মনে করি না যে বিএনপি মাঠ পর্যায়ে আমাদেরকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করে আমাদেরকে মাঠ থেকে আউট করে দেবে, আমরা সেটা মনে করি না। কারণ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে এখানে, আমার মনে হয় যে আপনি যেহেতু আমি মনে করি আইন শৃঙ্খলা, আমাকে একটা সেকেন্ড দেন। পেশি শক্তির কথাটাই কিন্তু আমি ডক্টর মান্নানের সাথে একমত, জনাব ফজলে আলী আকবর। আপনারা সেন্ট্রালি যা কিছু বলতেছেন, যা কিছু জনাব তারেক রহমান লন্ডন থেকে বলতেছেন, তার সাথে
বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলগুলির কিন্তু কোনো মিল নাই। ওইখানে কিন্তু আমরা খালি মাসেল এবং মাসেল পাওয়ারই দেখতে পাচ্ছি। আমরা কেমনে একটা লেভেল প্লেইং ফিল্ড আর একটা নির্বাচন পাবো? উনি আসুক, আপনি দেখবেন আমূল পরিবর্তন হবে। এবং আমার বিশ্বাস, এবং আমার সাথে সেনাপ্রধানের যা কথা হয়েছে, উনিও প্রমিস বাউন্ড। He said, I will give the best election with my forces. এইবার 80,000 সৈন্য ডিপ্লয় হবে। বাংলাদেশের ইতিহাসে এত সৈন্য কোনো সময় ডিপ্লয় করা হয় নাই, হবে না। কিন্তু আমরা কেমনে জানবো যে সেনাপ্রধানও শেষমেশ বা সেনাবাহিনীও শেষমেশ যেখানে বৃহত্তর শক্তি অর্থাৎ বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির দিকেই ঝুঁকে পড়বে না? আমরা কি আসলে একটা ন্যায্যতার ভিত্তিক, ন্যায় ভিত্তিক নির্বাচন আসলে পাবো? আমি কিন্তু ডক্টর মান্নানের কনসার্নটা বুঝতে পারতেছি এবং এই কনসার্নটা আমাকেও টাচ করতেছে আসলে। দে হ্যাভ আ কনসার্ন, আমি বিশ্বাস করি কনসার্ন আছে। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে বিএনপি ইনশাল্লাহ ইলেকশনে জিতবে, সরকার গঠন করবে। সংখ্যা কত এটা নিয়ে হয়তো